আমার তো ঈদের খুশি আজকে ডাবল হয়ে গেল। ঈদ মোবারক আপা। সালামালাইকুম আপা, সালামালাইকুম সানি ভাই, ডিজল ভাই, সালামালাইকুম। আমি তো আজকে সত্যি ভীষণ খুশি, একসাথে 4 জন প্রিয় মানুষকে এরকম একটা স্পেশাল ডেতে পেয়ে গিয়েছি। তারপরে ঈদ আজকে একদম মানে আমার ঈদের উপহার পাওয়া হয়ে গেল। প্লিজ বসেন। আমি তো আজকে ভীষণ খুশি, প্রিয় 4 জন একসাথে আপনাদেরকে আমন্ত্রণ জানালাম এবং আপনারা সময় দিয়েছেন। রামপুরে হচ্ছে ঈদ, একদম আমার ঈদের উপহার পাওয়া হয়ে গেল আপনাদেরকে একসাথে পেয়ে। এইটা তো আনতেই পারছিলাম না, এত ব্যস্ত সে ধরে তারপরে তাকে বললাম না তো যেতেই হবে, না গেলেই না, তারপর ধরে আনছি। আপনাকে অনেক ধন্যবাদ। ডিজল ভাইকে ফোন করেছি, ডিজল ভাই কবে আগে থেকে তো আপনার ঈদের দাওয়াত দিয়েছে আর কি, যাবেন না? ও ভুলেই গেছিলাম, সে সাজগোজ করছে, সে আরেকদিকে কোন জায়গার জন্য যাবে। যাক মনে করিয়ে দিলেন এবং আপনাদেরকে পেলাম একসাথে, এটাই বড় প্রাপ্তি, এটাই আনন্দের। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। বাসায় যেহেতু এসছেন একটু আপ্যায়ন তো করতেই হবে, আমি আপনাদের জন্য একটু মিষ্টি মুখ করার ব্যবস্থা করে রেখেছিলাম। সুপ্রিয় দর্শক, বুঝতেই পারছেন নাহিদা আফরোজ সুমি আজকে অনেক খুশি, অনেক আনন্দ, কারণ প্রিয় 4 জন ব্যক্তিত্বকে সাথে পেয়ে গেছি। আপনাদেরকে জানাই ঈদ মোবারক এবং তো শুরু করতে চাই একদম আপনাদের শুরু থেকে। আপনারা যখন খুব ছোট সেই সময় থেকে তারপর একটু বড় হলেন, এখন একটা সময় দেখছেন, সব সময়ের ঈদগুলো নিশ্চয়ই আলাদা আলাদা ছিল। কেমন ছিল একদম ছোটবেলার ঈদ সেটা জানতে চাই। সানি ভাই আপনার কাছ থেকে শুরু করি। অনেকগুলি স্মৃতির মধ্যে একটা স্মৃতি বলতেই হয় যে আমি এক ধরনের একটা শার্ট আমার বাবার কাছে আবদার করেছিলাম, কিন্তু ওই শার্টটা রেডিমেড পাওয়া যায় না, এটা বানাতে হবে। তো যখন নাকি আমার জন্ম জিঞ্জিরা কেরানীগঞ্জে, আচ্ছা, তো যেখানে আমি ছিলাম তার খুব ইটস ভেরি ক্লোজ, মানে খুব কাছাকাছি একটা টেইলার ছিল। ওই প্রতিদিন প্রায় 10 থেকে 12 দিন সময় ছিল ওই টেইলারের ওখানে। আমি স্কুল থেকে আসার পরে একবার করে হলো 10 মিনিটের জন্য যেতাম, হয়েছে কিনা দেখার জন্য, হয়েছে কিনা, ধরেছি কিনা। তারপরে যখন নাকি এটা নিয়ে আসলো, আমার মা রেখে দিয়েছিল ওই কাগজ, কিন্তু আমি প্রতিদিন একবার করে দেখতাম রাতে শোয়ার সময়। কিন্তু এখনকার ফিলিংসগুলি না একটু মোনোটোনাস হয়ে গেছে, একটু রিদমিক ছাড়া হয়ে গেছে। মানে সেই ছোটবেলার যে ফিলিংসগুলি কাজ করতো এখন আর, মানে যারা নাকি এখন ছোট আছে, এটাই জানতে চাচ্ছিলাম যে আপনার সন্তানদের মধ্যে কি ওই এক্সাইটমেন্টটা দেখেন? না না না, ওইটা তারা নাই, মনে হচ্ছে তারাও আমাদের মতোই বড় বয়স হয়ে গেছে, মানে কোনো ফিলিংস নাই। উঠবা, আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম, আচ্ছা কোনটা পড়বো, আচ্ছা না না এটা পড়বো না, এইটা পড়বো, ডোন্ট ওয়ারি, আমি আজকে তো একটা বোধহয় খোলা আছে, ওখান থেকে একটা গেঞ্জি নিব কি পাঞ্জাবি নিব, এই ধরনের মেন্টালিটি গ্রো হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। এটার কারণটা একটা কথা কি জানি, যে আগে যখন আমরা মা বাবার কাছে চেতাম বা ভাইদের কাছে, তারা কিন্তু যখন বলতো দিবে, ওটা কিন্তু 1 মাস 1.5 মাস পর পেতাম। ওটা পাওয়ার যে একটা আগ্রহ, কখন পাবো, আর এখন তো প্রতিদিনই পাচ্ছে। আগে কিন্তু একটা যুগ চেঞ্জ হতো আমার দৃষ্টিতে 12 বছরে, কিন্তু এখন কিন্তু এই 12 বছরের যুগটা আপনি ধরতে পারবেন না। এখন কিন্তু আমার কাছে মনে হয় একটা যুগ চেঞ্জ হচ্ছে 1 বছর 2 বছরের মধ্যে। হ্যাঁ, তো এই যে একটা ভেরি করছে, এই ভেরির কারণে কিন্তু কোনো আগ্রহ পাই না। এটা আমার কাছে মনে হয় কি, বাচ্চারা তাহলে ওই যে একটা ভীষণ রকমের প্রাপ্তির যে আনন্দ, একটা নতুন জামা পাবো, সেটার মানে কাপড়টা একটু লুকিয়ে রাখবো, সেটা যেন কেউ না দেখতে পারে, এই যে একটা এক্সাইটমেন্ট ছিল, ওরা এটা মিস করে। ওরা মানে ওরা বুঝেই না যে ওরকম আনন্দ হয় কিনা। আপনি এরকম লুকিয়ে রাখতেন? আমাকে মা বলতো যে তুমি যদি ফার্স্ট হও তোমাকে নতুন জামা দিবে। আচ্ছা, ওই যে নতুন জামা পাওয়ার জন্য লেখাপড়া করা, এগুলো যে ছিল, এখন সেই ভাবটা নাই। এখন তো যখনই পছন্দ হচ্ছে তখনই বাচ্চারা পেয়ে যাচ্ছে। আমাদের যে আগ্রহ আর যে পাওয়ার যে আনন্দটা, সেই আনন্দটা এখন বাচ্চাদের মধ্যে। আমি এবারে যার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি, রোজিনা আপা আপনার কাছে আসি। আমরা তো মানে এই
দেখি যে ট্রেন্ড কি আছে, আপনি তো ট্রেন্ড সেটার, আপনাকে যখনই দেখি মনে হয় ওমা এই পোশাকে তো সব থেকে বেশি ভালো লাগছে, যখন শাড়ি পরেন, যখন ওয়েস্টার্ন পরেন, আজকে কি সুন্দর একটা ড্রেস পরে আছেন। ছোটবেলায় কি নিজের কাপড় নিজে ডিজাইন করতেন? আজকে তো ঈদের দিন একটু ভাবলাম যে একটু ঝকমকে পরি আর কি, এমনি তো সচরাচর পরা হয় না, তবে কোনো পার্টিতে গেলে পার্টিটা কি ওইটা আগে মাথায় রাখি যে কোন পার্টিতে কোনটা পরবো। আজকে ঈদের দিন ভাবলাম একটু ঝকমকে পরি আর কি, খুব সুন্দর লাগছে। জানি না তোমার ভালো লাগছে, আমার খুব ভালো লাগলো। যেটা ঈদের কথা বললে, আমি আমার নানা নানি মানে একমাত্র নাতনি ছিলাম, বড় নাতনি। আচ্ছা, তা যার জন্য আমি একটু আবদার করলে ছোট সময় একটু বেশি পেতাম। সেটা হলো আমার মারও, আমি প্রথম সন্তান, আমি বাবার কাছ থেকেও ঈদের সময় যেটা ঈদকে নিয়ে কথা বলছো তো, জি জি, তো ঈদের যখন আপনার রোজা শুরু হলো, রোজার মাসটাতেই মানে বেশি আবদার করতাম আর কি, রোজার ঈদের সময় যেই 10-12টা মানে রোজা চলে গেল, তখনই কিন্তু মার কাছে বায়না করছি, এদিকে আমার মামার কাছে বায়না করছি, আমার নানার কাছে বায়না করছি। তো দেখতাম যে পেয়ে যেতাম 2-3টা, কিন্তু আমি জামা কাপড় পেতাম আর কি। তা পেলে কি করতাম, যেটা আসলে বোধহয় সবারই এই তখনকার ইটা ছিল যে বান্ধবীদের আগে দেখানো যাবেই না এটা, ওরাও তো এরকমই করতো, প্রথম দেখাতো না আমার যারা বান্ধবীরা ছিল। তো মানে বানানো, মানে যেটা বললো সানি যে কখন দর্জি কখন দিবে, কখন বানাচ্ছে, কখন আসবে, তো দর্জিকে বাজারে তো আর যেতাম না, আমার বাবা, আমার মামা, নানা, মানে গলন্দ আমার নানা বাড়ি, ওরা বানাতে দিত। সবসময় তাকে বলতাম, আমার নানাকে বলতাম না, আমার নানাকে বলতাম ভাই ভাই কোন সময় আসবে কও, মানে আমার দেশের কথা বলতেছে আর কি, বুঝছেন? হ্যাঁ, ওই ভাষাটাতেই শুনি। হ্যাঁ, না, যেটা আমার নানা বাড়ি হলো গলন্দতে, একেবারেই তখন, এখন বেশ অনেক আপনার ডেভেলপ হয়েছে, তখন একেবারেই মানে গ্রাম ছিল, মেঠোপথ ছিল, সেই মেঠোপথ এখন একদম পাকা হয়ে গেছে। আর রাজবাড়িতে ছিল আমার বাবার বাড়ি, তখনও সিনেমা হল ছিল, এখনো আছে, তখনও কলেজ স্কুল ছিল, এখনো আছে। তো তবে আমার শৈশবটা আমার নানা বাড়িতে বেশি কেটেছে। তো যাই হোক, আমার নানা বাড়ি, রাজবাড়ি আর নানা বাড়িটা বেশি দূরে না, একেবারে ট্রেনে আসলে একটা স্টেশন হয়তো 20-30 মিনিট লাগতো আর কি, যার জন্য আমি একটা সময় কিন্তু একা একা আসতে পারতাম, আর স্টেশন থেকে বেশি দূরে ছিল না আমাদের বাড়ি। যাই হোক, এই যে আপনার যে বাড়াতে দিয়েছে বা কখন আসবে, কখন পাবো, কখন দেখবো, তো এই করতে করতে দেখা গেল যে ঈদের হয়তো 5-6 দিন আগে পেলাম, কাপড়টা পেলেন হাতে, তার সাথে জুতা দরকার, ফিতা দরকার, চুড়ি দরকার, কাঠের দুল দরকার, সে তো অনেক এক্সাইটমেন্ট। হ্যাঁ, তো এগুলো যখন যাক মোটামুটি হয়তো চেয়েছি 2টা, একটা পেলাম, তো রেখে দিতাম। আমার বান্ধবীরা যারা ছিল বলতো একটু দেখা না, আমাকে তোরটা দেখা, তো ওটাও দেখাতো না, আমারটাও দেখাতাম না। তো এই বালিশের নিচে রাখা, আপনার কাঁথার নিচে রাখা, যাতে মানে ইস্ত্রি করা তো নেই, যাতে ভাঁজটা একদম সুন্দর থাকে, পরিপাটি ভাবে ঈদের সকালটা, যে কখন যেই হয়তো কালকে সারা রাত ঘুম হইতো না, যে ভোরবেলা যখন আজান দিত, সবাই নামাজ পড়ছে, তখন গোসল করা, তারপর আপনার মেহেন্দি হলুদ, সারা শরীরে হলুদ রেখে গোসল করা, আর তারপরে সাজগোজ, তারপর আরেকটা চিন্তা করতাম যে কখন নামাজ পড়ে আসবে, তখন সালামি। এটা একদম একবার নামাজ পড়ে আসছি আর সালাম করছি, সালামি পাচ্ছি। আর এখন সালামি দিয়ে কি করতেন? না, সালামি নাকি মা নিয়ে যেত? না, মা কখনো আমি নিতে দিতাম না, কারণ হলো কি আমি ছোট যখনই বুঝতে শিখেছি তখন থেকে ছবি দেখার আমার খুব নেশা ছিল। আর আমাদের রাজবাড়ি বাড়ি থেকে বেশি দূরে ছিল না সিনেমা হল, যার জন্য মানে পয়সা আমি লুকিয়ে রাখতাম, তো ওই পয়সা দিয়েই কিন্তু আমি ছবি দেখতাম। তখনকার বোধহয় টিকিট ছিল 8 আনা করে বা এরকম 4 আনা এরকম হবে। যাই হোক, এখনকার যেটা, তখনকার ওই আনন্দটা ছিল যে সালামিটা দিতাম না কখনো, দেওয়ার মতো তখন কেউ ছিল না, কারণ আপনি তো একমাত্র নাতনি। তারপর আসলে এখন একটা দায়িত্ব বেড়ে গেছে যে না, সালামি দিতে হবে। আবার নেইও যে তা নয়, আমি নেইও, কিন্তু আমার ভাই যে আছে, আমার যে বড় যারা আছে, এখনো নেই না, ছাড়ি না আমি। আরে বাহ, সে তো ভীষণ লাকি। না, আমি যদি ছোট আমার ভাইয়ের বাচ্চাদেরকে দেই, আমার ভাইয়ের কাছ থেকে কেন নিব না আমি? হ্যাঁ, এরকম কিন্তু হয়, আমি যে নেইও, তবে হ্যাঁ, আগের চেয়ে অনেক দায়িত্ব বেড়ে গেছে। আগে ছোট ছিলাম, দায়িত্ব ছিল না, এখন অনেক দায়িত্ব। যে রোজার সময় যে আমার যারা আমার এখানে চাকরি করছে, ওদের
মানে করেন যে তাদের কাপড় ইচ্ছাও পোশাক যেন দেওয়া সুন্দর হয়, আমি সেই কিন্তু দিকেও একটা কাজ নজর করি, রাখতে আমি মানে আমার ছোট পরিসরে কিন্তু ওদের জন্য আমি আগে কিনবো। আর কোরবানির সময় তো আরো অনেক কিছু মেহমানদারি থাকে, কোরবানিটা ঠিকঠাক মতো হলো কিনা, আশেপাশে সবার কাছে পর্যন্ত পৌঁছলো কিনা, কত কিছু থাকে। ডিপজল ভাইয়ের কাছে আসি, আমরা তো মেয়েরা সাজতে অনেক ভালোবাসি, জামা কাপড় নিয়ে ওই যে লুকিয়ে রাখা বালিশের নিচে একদম ভাঁজ মানে ভাঁজ যেন না পড়ে যায়, আপনাদের ক্ষেত্রেও কি একই রকম হয়? ওই যে জামা কাপড় লুকিয়ে রাখার ব্যাপার ছিল ছোটবেলায়? আমি ছোটবেলা থেকেই যারা কিনতে পারতো না তাদের সাপোর্টিং করতাম। আচ্ছা, তাদের আমি এলিফ্যান্ট রোড নিয়ে আসতাম, 20-25-50 জন ছেলে মেয়ে, ছেলেই বেশি থাকতো আমাদের দলে, তাদের কাপড় চোপড় কিনে দিতাম, স্যান্ডেল ট্যান্ডেল যে কেটস কিন্তু কেটস কিনে দিতাম। এখন আমি ওই রকমই করি, আমি ভালো কাপড় চোপড় যা পাই, সালোয়ার কামিজ, শাড়ি, লুঙ্গি, এখন আমার ঘরে বোধহয় 15-20 লাখ টাকার কাপড় হবে। আচ্ছা, গত ঈদের কাপড় কিনেছিলাম, ওই কাপড় অল্প দেওয়া হয়েছিল, যেহেতু গত ঈদে একটু ঝামেলা ছিল কাজের, দেওয়া হয়নি, এই ঈদে ভালো করে দেওয়া হবে। মানে ওই যে বড় দাদা টাইপের, যে বড় দাদা দায়িত্ববান, একদম ছোটবেলা থেকেই দায়িত্ববান, দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সেই ছোট্ট কাল থেকে। না, আমি মাংস, গরু, এবার ওই এফডিসি গরু 3টা গরু দিব, এলাকায় গরু দিব হয়তো 15-20টা, তো এই গরুর মাংস বিলাইতে আমার ভালো লাগে। ডিপজল ভাই, এই ব্যাপারটা যে দায়িত্ব কাঁধে তুলে নেওয়া, এটা কি আপনি কারো কাছ থেকে দেখে শিখেছেন? বাবা বা দাদা, তাদের ব্যাপারও কি এরকম ছিল? না হলে আসলে এটা একদম ছোটবেলা থেকেই কি করে মনের মধ্যে? এটা আমার ছোটবেলা থেকে হয়েছে, এখনো দিচ্ছি, যে পর্যন্ত মরার একদিন পর্যন্ত দেওয়ার চেষ্টা করব। আমরাও সেটাই চাই, যেমন বড় আমার সামন থেকে কেউ খালি হাতে যায়নি, আর ইনশাল্লাহ জানি ভবিষ্যতে যে কয়দিন জীবিত থাকি জানি খালি হাতে না যায়। আমরাও সেটাই চাই, মনের সকল ইচ্ছা পূরণ হোক, মানুষকে সবাইকে একসাথে নিয়েই ভালো থাকাই তো আমাদের মূল মন্ত্র। সালামির কথা একজনের কাছ থেকে শুনেছি, সানি ভাই আপনার কাছে জানি যে ছোট সবার নিশ্চয়ই প্রচুর সালামি পেতেন, সালামি দিয়ে কি করতেন? সালামি পেতাম, কিন্তু সেটার অঙ্কের পরিমাণটা তো খুব কম ছিল। একটা সময় গিয়ে ভাবতাম যে না, কিছু স্কুলে গিয়ে ভালো কিছু কিনে খাবো, তো সেটা মার কাছে রেখে দিতাম। তো মার কাছে রেখে দিতাম, বাবার কাছে রাখতাম না, মার কাছে রেখে দিতাম। মা যখন নাকি ফিল হতো যে না আচ্ছা ঠিক আছে এটা করব ওইটা করব, তখন বলতো যে এই তুই এটা রেখেছিলি, এইটার থেকে এটা তোকে আমি দিতাম। আর এই বিষয়টা হচ্ছে কি যে এক একটা ফ্যামিলি থেকে এক একটা পয়েন্ট অফ ভিউ কাজ করে। নিঃসন্দেহে যেরকম ওনার যেরকম ডিপজল ভাইয়ের, সেটা হচ্ছে ওনার ফ্যামিলিগতভাবে ইটস এ ভেরি রিচ পারসন। ওনার বাবা, ওনার মা, তারপর ওনার নানা, উনি জন্ম থেকে এটা দেখেছে, বার্ডেনটা ওনার ভিতরে ছিল না, তো বার্ডেনটা নেওয়ার মতো তার প্রয়োজনও ছিল না, তার জন্য করতে পেরেছে। আর কিছু কিছু মানুষ আছে যে না, বার্ডেনটাকে নিয়েই পৃথিবীতে জন্ম নেয়, যে আমি বার্ডেনটা নিব, আমি ক্যারি করব, সেটা নিয়েই কিন্তু পৃথিবীতে জন্ম নেয়, এবং সেই বার্ডেনটা হয়ে যায় একটা সময় গিয়ে আশীর্বাদ কারোর জন্য, যে না আচ্ছা ঠিক আছে, ওকে নো প্রবলেম, এটা আমার জন্য একটা আশীর্বাদ। আর অনেক সময় হয় কি যে যেরকম রোজিনা আপা বললো যে নেচারালি যে মেয়েদের বেলায় যেটা হতো, মেয়েদের শখ আর ছেলেদের শখের একটু তো ডিফারেন্স করবে। ঈদের দিন কি বলে এটাকে মাইরো খেয়েছি আমরা। এই ধরনের খেলাগুলোকে আবার পরিবার থেকে দেখা যেত যে খেলা যাবে না, ওদিকে যাওয়াই যাবে না, যাওয়া যাবে কিনা, এর জন্য মাইরো খেয়েছি। মায়ের খেতে খেতে দেখা গেছে রাতে ঘুমিয়ে গেছি। সুজাতা আপার কাছে আসি, যে আপনি সেই আজকে অনেকবার শুনেছিলাম যে 1964 সাল, 1962 সাল, যেগুলো আসলে আমরা কল্পনাতে দেখতে পাই না, কিন্তু চলচ্চিত্রে দেখেছি, নাটকে দেখেছি, আপনাদের মধ্য দিয়ে সেই সময়গুলোকে উপলব্ধি করতে পেরেছি। একটা সময় ছিল যে প্রচুর সিনেমার কাজ, আপনি আছেন, মুগ্ধতা ছড়িয়ে বেড়াচ্ছেন, তখন তো অনেক ব্যস্ততা ছিল, তখন নিশ্চয়ই অনেক মানুষকে এই যে উৎসব তো সবার, তো উৎসবের সময় দেখা যেত অনেক সালামি দিতে হতো, বা চেয়েছেন কিনা, কখনো পেয়েছেন কিনা, এই সময়গুলোর কথা মনে আছে? আমার বাসায় কেউ গেলে না খেয়ে কেউ আসতে পারবে না, তো খেতেই হবে, আর সালামিটা দিতে হতো। আমার খালাতো দেওর, তারপরে মামাতো দেওর, শ্বশুরকুলের সবাই, এরা ঈদের সময় আসতো,
আমার শ্বশুর শাশুড়ি একটু বড় ছিলেন, মানে ওই ফ্যামিলিগত দিক থেকে ওনারা মুরব্বী ছিলেন আর কি। জি জি। তারপরে আসতো, আমার দিতেই হতো সালামিটা বেশি, আচ্ছা। সালামিটা দিতে হতো বেশি। আর পেতাম খুব কম, মানে আজিম সাহেবের বড় ছিল, একজন ভাসুর ছিল আর একজন ননস ছিল, আর একজন ছিল সে এটা কোপেনহেগেনে থাকতো। আচ্ছা। তো উনাদেরকে সালাম করে দুজনকে তিনজনের কাছ থেকে হয়তো পেতাম। দিতে হতো লম্বা একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে হতো অনেক আর কি। আপার কাছ থেকে তো সালামির ব্যাপারটা উঠলো, আমি একটু দীপজল ভাইয়ের কাছে আসি। যে ওই যে এক একজনকে নিয়ে যেয়ে তো কেনাকাটা যা যা করার ঈদকে সুন্দর করার জন্য করতেনি, তো সালামির ক্ষেত্রেও কি এরকম হতো যে ছোট্ট বাচ্চাটা কি লাইন ধরে দাঁড় করিয়ে আসো আমাকে সালাম করো তারপরে সালামি দেবে, এরকম হতো? না, সালামি আমি খুব কম নেওয়া হয়, এখনো আমি দেওয়ার এটাই বেশি, ছোটবেলার থেকেই দেওয়া, আপনি এখনো এখন দিচ্ছি। কেমনে দেন এরকম, মানে ধরেন একজনকে একটা বান্ডেল দিয়ে দিলাম আসো পরের জন্য, হ্যাঁ, এরকম? মেয়ে, আমি একটা ছেলে। ভিডিও দেখেছিলাম কিন্তু সেই জায়গা থেকেই বললাম। মেয়ে ছেলে সবাইকে বান্ডিল দেওয়া হয়। মানে এটার একটা নিশ্চয়ই অন্য রকমের আনন্দ আছে না, যে মানুষকে দিয়ে, এই আনন্দটাকে আপনি কিভাবে উপভোগ করেন? আমার কাছে ভালো লাগে, আমি দিতে পারলে, যত দিতে পারি তত ভালো লাগে, দিতে তৃপ্তি পাওয়া যায়, দেওয়ার মধ্যে একটা অন্য রকমের আনন্দ আছে। এবং আর আমি এটা বলি না সহজে, কিন্তু হয়ে যায়, তারপরও দেখে ফেলে মানুষ। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে সকল কিছু আপনি চাইলেও লুকিয়ে রাখতে পারেন না, মানে আমরা এখন চাইলেও দেখা যায় যে অনেক কিছুই চলে আসে, কারণ ভালোবাসার মানুষদের কাছ থেকে যখন উপহার পাই সেটা তো মানুষ জানাতে চায় যে আমি পেলাম, সো সেখান থেকেও আমরা জেনে যাই। আমার কাছে ঈদের একটা বিশেষ ব্যাপার মনে হয় হচ্ছে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি আমার মায়ের হাতের খাওয়া খেতে পারি। সো মায়ের হাতের একটা স্পেশাল ডিশ সবারই থাকে, যে এটা আমার মায়ের সবথেকে প্রিয় খাবার তার হাতে, সেটা একটু জানি। সানি ভাই, মৌসুমী আপাটাতে পরে আসবো, আগে একটু আন্টির খবর জানি। আন্টির কোন রান্নাটা আপনার বেস্ট মনে হতো? মা যখন ছিল তখন তো সেই ভোরবেলার থেকে উঠতো, কোনটা খেতাম কোনটা মানে খাবো না। আমার বাবাকে সবসময় বলতো যে আপনি একটা কাজ করবেন, ওই আমার 3 ছেলে মেয়ে আগে খাবে, তারপরে যদি থাকে তারপরে আপনি খাবেন। হ্যাঁ, তো আমার আব্বুকে একটু ওইভাবেই দেখতাম। আচ্ছা। ওইভাবেই দেখতাম, এবং সে এটা মজাও পেত, কারণ বাবারা তো সন্তানের জন্য এইভাবেই চায়, যেটা বেসিক্যালি এখন আমি ফিল করি যে আমার ছেলে মেয়ে কোনটা খেতে পছন্দ করছে, কোনটা, যেরকম নেচারালি আমি, এটা আমার ফিলিংস, মাই ফিলিংস, যে আমি মুরগি রান্না করলে সাধারণত মুরগির রানটা খাওয়া ভুলিয়ে যাই, যে চিন্তা করি যে না ফারদিন খাবে, ফাইজা খাবে, এখন পুত্রবধূ আছে, হ্যাঁ হ্যাঁ, মানে আশা খাবে। তো ন্যাচারালি না, ওই আমি বিয়ের পরে মাকে যখন মিস করেছি, এবং পরে যখন নাকি আমার জীবনে মৌসুমী আসলো, আমার স্ত্রী, সে কিন্তু নিজের হাতেই কিন্তু এগুলি তৈরি করতো। অভিনয় একটা ভীষণ কঠিন কাজ আমার কাছে মনে হয়, আপনাদের কাছে তো ভীষণ ভালোবাসার, তো সেই জায়গা থেকে একটু একটু আবদার কাছে যেহেতু পেয়েছি, অবশ্যই কঠিন নিঃসন্দেহে, যেহেতু কাছে পেয়েছি একটু একটু আবদার তো আমি করতেই পারি ঈদের সময়, ঈদের উপহার হিসেবে। সানি ভাই, আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই। আচ্ছা, আমি তো আগাগোড়াই শিল্পী মানুষ, গান তো আমার পেশা না, তারপরেও একটা গান আমাকে বাংলাদেশের মানে সর্বকালের শ্রেষ্ঠ একজন পরিচালক এজে মিন্টু, তো স্যার, তার একটা ছবি করেছিলাম প্রথম প্রেম, লেখাটা বোধহয় সম্ভবত, আমি যদি ভুল না করি, সৈয়দ শামসুল হক স্যারের লেখা। গানটা গিয়েছিলেন আব্দুল হাদী স্যার। গানের কথাটা হচ্ছে, মনি প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। প্রেমে স্বর্গ, প্রেমে নরক, প্রেমে বাঁচা মরা, প্রেম কইরো না দেহের সনে, আত্মার সনে ছাড়া রে, আত্মার সনে ছাড়া। মনি প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার।
বাহ বাহ বাহ, কি দুর্দান্ত, কি গলাটা তো সুন্দর, ভালো, তাই না? আসলে খুবই সুন্দর। আমার গলাটা আরো ভালো থাকতো। একটা ছোট স্মৃতির কথা বলি। আমার 3rd না 4th ছবি ওনার সাথে, আচ্ছা, রোজিনাপার সাথে অগ্নিপথ। আমার ফখরুল হাসান বৈরাগী সাহেব পরিচালিত অগ্নিপথ, ওনার সাথে একটা সিকোয়েন্স করতেছিলাম। সিকোয়েন্স করার পরে একটা সময় গিয়ে না উনি আমার একটা চর মারবে, আরে তো ফলস জায়গাটায় যেতে পারতাম। তা আমি আবার করছি কি, মাতবরি করে বলছি কি যে না না আপনি ডাইরেক্ট মেরে দিবেন। তো চটটা খাওয়ার পরে গলাটা আরো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওই থেকে তখন থেকে খারাপ। তখন থেকেই আর গান গাই না। ও, এটার জন্য আপনি দায়ী। তাই না? এরকম করলেন আমি আপা? দুঃখিত। আমরা একটু আপার কাছে জানি যে আমি গান গাইতেও বলছি না, সেই দিকে যেতেও চাচ্ছি না, তবে যেটা জানতে চাই যে এত লম্বা সময়ের ক্যারিয়ার, এত সুন্দর সুন্দর কিছু কাজ, এর পেছনে সুন্দর সুন্দর অনেক স্মৃতি থাকে। এই মুহূর্তে মনে পড়া কোনো একটা স্মৃতির কথা বলেন। স্মৃতি তো অনেকই আছে, আর ছোট বড় তো সব কথা তো মনে থাকে না। তো আমার একটা সবসময় বলে বলে আসি আর কি, পাতালপুরের রাজকন্যা একটা লোকগাথা ছবি, আমি জি। নায়িকা এবং আজিম সাহেব নায়ক ছিলেন। তো পূর্ব পাকিস্তানে, তখন পূর্ব পাকিস্তান ছিল। তো আমি পাতালপুরি রাজকন্যা, আমাকে সাপে পাহারা দেয়, অনেক সাপ পাহারা দেয়। আমি পানির নিচে, কিন্তু পাতালপুরি রাজকন্যা পানির নিচে। জি, তো একবার মিজান ভাই এসে বললো যে আমাদের পাকিস্তানে যেতে হবে, পশ্চিম পাকিস্তানে। তা আমি বললাম যে আজিম সাহেব কোনো কেন? বলে না ওখানে সেট টেট ফেলবে বোধহয়, আমার কাছে গোপন করে গেছে। আচ্ছা, তো আমরা পাকিস্তানে গেলাম। পাকিস্তানে গিয়ে শুটিং হবে, আমি মেকআপ টেকআপ করে তারপরে সেটে ঢুকবো, বিরাট সেট। তো সেটে ঢুকবো, দেখি আজিম সাহেব নাই। আমি ডাকছি কোথায়, নাই। তো দেখি মিজান ভাই আসলো, পরিচালক আর কি। মিজান ভাই আসলো, তো মিজান ভাই সুজাতা চলো সেটে যাই। তো আমি যে সেটে যাবো, চলেন। তো আজিম সাহেব কই? বলে কি জানি ও কোথায় গেছে, তো চলো। তো আমি যেতে যেতে না, আমি যে আমার কেমন জানি সন্দেহ লাগলো, কিছু একটা আছে এর কিছু পেছনে। একটা আছে। তা আমি মিজান ভাই, এটা তো সাপের দৃশ্য, আমি শুয়ে রয়েছে, সাপ পাহারা দিই। আমি মনে করছি কি আমি শুয়ে থাকবো, দুই একটা সাপ পাহারা দিবে, ব্যাস হয়ে যাবে। বলে হ্যাঁ। তা আমি যে সেটের কাছে গিয়ে দেখি দরজা বন্ধ, কিন্তু দরজা বন্ধ থাকে না, বিরাট সেটের যে মেইন গেটটা বন্ধ থাকে না। তা আমি যে বন্ধ কেন? তো বলছে না এমনি বন্ধ। তারপরে আমাকে গেটটা খুলে ঢুকলাম, ঢুকে দেখি সাপে ছড়াছড়ি। তারপরে আমি বললাম কি মিজান ভাই কয়টা সাপ? বলে বেশি না। যে বলেন না, বলে 120টা। ও মাই গড! আমি শুনে না, আমি বললাম যে তাহলে আমি কি করব? বলে তুমি ওখানে ওই খাটটা শুয়ে থাকবা, এই সাপ তোমাকে পাহারা দিচ্ছে। তাও আমাকে ডিটেলস বলে না। তো আমি হাঁটতে পারি না সাপের জন্যে, তো বেঞ্চ ফেলে ফেলে বেঞ্চের উপরে হাঁটায় আমাকে খাটের ওখানে নিয়ে গেছে। খাটে, আর তখন তো আর এত কিছু প্রযুক্তি এত উন্নত না, সাপ মানে রিয়েল সাপ। তারপরে আমি বললাম যে যদি সাপের কোনো বিষ দাঁত থাকে আমার ছোবল দেয়, আমি তো মরে যাবো। বললো না সবার বিষ দাঁত ভাঙা। তো আমি বললাম কি আমি বিশ্বাস করি না। তো যাই হোক গেলাম, গিয়ে শুয়ে থাকলাম। তারপরে বললো কি মিজান বললো কি যে সুজাতা তোমার গায়ে পুরো একটা অজগর সাপ ছেড়ে দেওয়া হবে। এই অজগর সাপ এত বড়, এই মোটা। আপনি কি বলেন? আমার তখন তো আমার চুল বড় বড় ছিল। তারপরে আমি কি বলেন আপনি? বলে যে কিছু না, ছেড়ে দেবো, ও তো ফোনা টোনা নেই, চলে যাবে। তো যাক দাঁত মুখ খিচাই শুয়ে থাকলাম, অজগরটা ছেড়ে দিল। আমার তো পাতে এরকম করে শুয়ে রয়েছি, অজগরটা এইভাবে এসে চুল দেখে আর এদিকে আর যায় না, হ্যাঁ জিপটা বের করে আর কি। তো আমার এখানে গলায় লাগছে, না না পছন্দ করে নাই, জিপ দিয়ে সে মানে রাস্তা খুঁজছে আর কি। তারপরে যাই হোক কাট করেছে, কাট করার পর আর একটা শট। তখন বলে সুজাতা তুমি চুলগুলো সরাই দাও, চুলগুলো সরাই দিলে যাওয়ার পথ পাবে। তো চুল সরিয়ে দিলাম, অজগর সাপটা আস্তে আস্তে এসে এই পাশ দিয়ে চলে গেল। আমার মনে হলো কি আমার বারে পুনর্জন্ম হলো। ইহাকেই বলা হয় ডেডিকেশন। অন্য কেউ থাকলে মানে ধরেন আমি ওই জায়গায় থাকলে জীবনেই অভিনয় করতে পারতাম, যে কারণেই হয়তো অভিনয় অনেক এরকম অনেক শর্ট দিয়েছি আমি, অনেক শর্ট দিয়েছি। সেই কারণেই এই চলচ্চিত্রগুলো
এই 2024 সালে এসেও আমরা নাম জানি, সকল কিছুর ওই সিনগুলো আমাদের চোখের সামনে চলে আসে, কারণ এতটাই সুন্দর করে এবং এতটাই বাস্তবধর্মী করে তৈরি করা হয়েছিল এবং আপনারা সেই জায়গাটা তৈরি করেছেন। অনেক কৃতজ্ঞতা। আমি একটু আপার রোজিনা আপার কাছে আসি। একটা হিডেন ট্যালেন্ট দেখতে চাই, যে কোনো কিছু যেটা এতদিন পর্যন্ত কাউকে কিছু বলেননি, এক লাইন গান হোক বা যে কোনো কিছু একটা যেটা আপনি মনে করেন। একটি ছবি ছিল হলো রাধা কৃষ্ণ, তো এটা ডাইরেক্টর ছিলেন মতিন রহমান। তোর মধ্যে অনেক গান আছে, যেমন বনমালী তুমি পরজন হয়ে রাধা, তারপর এই গানটাও আমার খুব ভালো লাগে। আরেকটা গান আমি আর কাঞ্চন ছিলাম, এটা একটা জঙ্গল না ঠিক একটা মানে বাগানের মধ্যে সাজানো হয়েছিল ফুল টুল দিয়ে, রাধা কৃষ্ণ, রাধা আমি কৃষ্ণ সে। তো কে হলো আপনার কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর রাধা হলো রান্না করছে আর কি। তো কৃষ্ণের বাঁশি শুনে সে আর রান্না মানে মন বসছে না, একদম ভাত না কিছু একদম পড়ে যাচ্ছে, দুধ ছিল পড়ে যাচ্ছে, তারপর একটা সময় ছুটে আসে আর কি সে বাগানে। তো ওইখানে একটা গান ছিল সুন্দর, খুবই সুন্দর, ততটা কথা আমার মনে নেই, কিছু দুই একটা কথা বলতে পারি। আমার জীবন সার্থক, এই যে কাছে বসে গান শুনতে পারলাম এরকম একজন প্রিয় মানুষের কাছ থেকে। এবারে ছোট্ট করে বললাম, তবু ওই যে এটাই তো আপনি শোনাবেন না, না এই যে ঈদ বলে তো আমার আবদারে শোনালেন, এবারে কি আমি এই দিকে চলে যাব? এটা কি সানি ভাই বলে দিবে ডায়লগ কোনটা হবে? কারণ অবশ্যই ডিপজল ভাইয়ের কাছ থেকে আমরা ডায়লগ শুনবো। আহবাতি যাও জিগাও, বলেন। কাজের টাইমে কাজ করা যায়, এই এখন একটা টিভি দিয়ে আইসা ডায়লগ বলা কিছু বলা হয় না। ডিপজল ভাই বলেন কি করলে আপনার ওই মুডটা আসবে? আমরা সেটটা চেঞ্জ করে দিব, ক্যামেরা একটা যে কোনো অ্যাকশন বললে আইসা পড়ে, কিন্তু এখন তো আমাদের মাঝে ডাইরেক্টর আছেন, সো সেই গুরু দায়িত্বটা আপনি পালন করেন। তাই জি প্লিজ। এত বড় আর্টিস্ট কি বললো, আমাদের বাংলা চলচ্চিত্রের মানে কিংবদন্তি একজন শিল্পী, যাই হোক আমার সৌভাগ্য যে তাকে অ্যাকশন দিতে পারবো আর কি। ওকে রেডি? আমাদের সিকোয়েন্সটা হলো যে হিরো মানে খলনায়ক, সে এখন খলনায়কের অভিনয় করছে, এখন হিরোকে একটু শাসাবে আর কি, সে একটু অন্য অন্য ব্যাপারে একটু বিরক্ত, তো ওই কিছু কথোপকথন যেটা হয় শাসন করতে গেলে যেটা হয় ওই ধরনের কথাপতন, বা কোনো অন্যায় কাজ করেছে বা মানে খলনায়ক বলেছে তুমি এই কাজটা করবো না, করেছে, এই সিকোয়েন্সটা এটা। ওকে রেডি, ক্যামেরা অ্যাকশন। তোর সামনে মানডে ক্লোজ করে দেব, আহবাতি যাও, আর কি বলবো। আপনি যখন এইগুলো বলেন এবং পরবর্তীতে যখন একদম মানে চারপাশে সবার মুখে মুখে ঘুরতে থাকে, আপনাকে দেখেও কি মানুষজন এরকম মাঝে মাঝে ডায়লগ শোনায়? কারণ আপনি হেঁটে যাচ্ছেন। না না, ওই দিন আমরা একটা ফাংশনে গেলাম, আপনার আমাদের পুলিশদের একটা হলো, এটা হলো আপনার ওপেন স্টেজের মধ্যে, জায়গাটার নাম ছিল ধানমন্ডি। হ্যাঁ, ওইখানে যারা একটা নাটক করছে আর কি, ওরা আপনার সব ইউনিভার্সিটির কলেজের বা শিল্পকলার, যে আপনার ডিপজল ভাইকে দেখেছেন, তারা একটা ও ভাই দিজা এত চুপচাপ থাকা একটা মানুষ, এত ভেতর থেকে ভালো একটা মানুষ, মানে কেবল অ্যাক্টিংই মনে হয় পারে যে তার একেবারে ভিন্ন একটা রূপ আমরা দেখি। মানে যখন বড় একটা স্ক্রিনে দেখি আপনার ওই রূপটা, তো বিশাল ভয়ঙ্কর। আমি বলতেই হয়, একই বলে হলো যে অনেক বড় মাপের একজন শিল্পী। নিঃসন্দেহে ভিলেন চরিত্রে আমরা প্রচুর দেখেছি এবং দেখছি এখনো, কিন্তু এই মানুষটার প্রচুর রোমান্টিক কাজ আছে, প্রচুর ভালো চরিত্র। আমরা তো একদিকে বলি যে এই মানুষটা খারাপ ভিলেন, তো প্রচুর মানে নায়ক চরিত্রে আমরা দেখেছি। কোন সাইডটাকে আপনার বেশি ভালো লাগে, যখন আপনি আসলে খলনায়ক নাকি আসলে যখন আপনি নায়ক? আমি অভিনয় করতে গেলে আমি নায়ক আর খলনায়ক বুঝি না, আমি প্রাধান্য দিই হলো গল্পকে, গল্প কোন গল্পটা ভালো লাগে, ভিলেন হোক আর হিরো হোক আর যেটাই হোক, এবং ডাইরেক্টর। আমি গল্প, আমার বেশিরভাগ গল্প আমার জানা, আমি গল্প জানা ছাড়া আমি কোনো ছবিতে অভিনয় করি না। পুরো গল্প আমার মুখস্থ থাকতে হবে, তারপর আমি কাজে যাব। গল্পটা ভালো লাগলে করব, নাহলে ওই ছবি করব না আমি।
তো এরকম আমি ছবি কোনো হিরো আর হিরোইন ভাইবা আমি বা ভিলেন ভাইবা কাজ ওইটা না, কিন্তু যেটা প্রপার কাজ, যেই কাজটা করলে ভালো লাগবে ওই কাজটা আমি করি। কাজ ভালো না লাগলে আমার মনে হয় এই জায়গাটাতে সকল হয় না। খুঁতখুঁতে মানুষরা বা প্রকৃত পক্ষে যারা আসলে শিল্পী সবাই এই জায়গাটাতে নিঃসন্দেহে গুরুত্ব দেন যে আসলে আমার মনের বিরুদ্ধে যেহেতু আমি কাজ করব না, যেটা আমাকে মনে হবে আমি এই চরিত্রটা করতে চাই সেই জায়গাটাতেই আমরা তাদেরকে পাই এবং সে কারণেই আসলে এক একজন কিংবদন্তি। আমাদের এই আনন্দের সময় খুব জলদি জলদি চলে যায়। আজকের মতো আমাকেও একটু দর্শকদেরকে বিদায় বলতে হবে, তবে তার আগে আপনাদের চারজনকে অনেক 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 ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা। আমাদেরকে সময় দিলেন এবং এই ঈদের আনন্দ তো আসলে দ্বিগুণ হয়, আমার জন্য আসলে 5 গুণ হয়ে গেল এবং আমি বিশ্বাস করি দর্শকদের জন্য। যেতে যেতে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে, সানি ভাই আপনাকে দিয়ে শুরু করি, তারপর আমি বিদায় নিব। তো ওই গানটার কথা মনে পড়ে গেল কিশোরদার, কি আশায় বাদি খেলা ঘর চরে, গুনগুনে বাকি দর্শক বুঝে নিল, বুঝে নাও আমরা কি ভালোবাসি তোমায়। তো দর্শকরা আমাদেরকে যথেষ্ট পরিমাণ আপনারা ভালোবাসেন, আপনাদের কাছে কৃতজ্ঞ, একদম হাত জোর করে কৃতজ্ঞ যে আমাদেরকে আপনারাই তৈরি করেছেন সৃষ্টিকর্তার ইচ্ছায়। এই ভালোবাসা যেন আমরা রাখতে পারি, অবশ্যই আপনাদের দোয়া আমাদের পাথেয়। অনেক ধন্যবাদ। সুজাতা আপা। আমি দর্শকদের একটা কথাই বলবো, অনুরোধ করব, মানে হৃদয় থেকে অনুরোধ করব, আপনারা ঘরে বসে না থেকে, ড্রয়িং রুমে বসে না থেকে আপনারা সিনেমা হলে আসুন। এখন ভালো ভালো সিনেমা হচ্ছে, সিনেমা দেখুন। আমাদের যেমন উৎসাহিত করেছিলেন তেমনি আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে আপনারা উৎসাহিত করবেন, সেটা সিনেমা হলে গেলে। তাহলে আমরা খুশি হব, সিনেমা তৈরি হবে, ভালো হবে এবং অনেক দর্শক হবে, আপনাদের দোয়া পাবো এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং আশাবাদী এবং আপনাদের দোয়া নিয়ে আমি শেষ করছি। অনেক ধন্যবাদ আপা। রোজিনা আপা। আমার যারা দর্শক আছে বা আমার বাংলাদেশের সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনি ঈদের দিন সব পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, আশেপাশে যারা আছে সবাই মিলিতভাবে ঈদ উপভোগ করুন, আনন্দ করুন, এই প্রত্যাশা করি। ঈদ মোবারক। অনেক ধন্যবাদ। দীপজল ভাই। ঈদ মোবারক সবাইকে। গরিব যারা আছে তাদের মাংস দেওয়ার চেষ্টা করবেন, ফ্রিজ ভরে মাংস রাখবেন না, গরিবদের দেওয়ার চেষ্টা করেন, গরিবরাও যেন মাংস পায় সেই দিকে খেয়াল রাখবেন এবং আশেপাশে যারাই আছে গরিব তাদের সহযোগিতা করবেন। একটু হেল্প করলে তাদের উপকার হবে। আপনারা পাশে থাকলে আমিও খুশি হব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ মোবারক। অনেক অনেক ধন্যবাদ আরও একবার এবং আমার পক্ষ থেকে আরেকবার জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, প্রিয় চারজন অভিনেতা অভিনেত্রীর সাথে সময় কাটালাম। আমার তো দুর্দান্ত সময় কাটলো এবং বিশ্বাস করি আপনাদেরও খুব ভালো লেগেছে। আমি যেমন তাদের পাশে বসে আজ অনেক কিছু শিখলাম, জানলাম সবাই একসাথে যদি ভালো থাকা যায় তবে অনেকটা দূর যাওয়া যায়। আমরা যেন এই কথাটুকু মনে রাখি, এটাই আজকের দিনে আমার পক্ষ থেকে আপনাদেরকে শেষ কথা বলে যাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সবার ঈদ খুব ভালো কাটুক। আমার পক্ষ থেকে সবাইকে আরও একবার জানাই ঈদ মোবারক।